আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানে এবং যথারীতি উপস্থাপনা আছি আমি সিনহাইমের সাঈদ। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে দেশের চলমান অর্থনৈতিক সংকট এবং উত্তরণের পথ। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট অর্থনীতিবিদ ব্যক্তিত্বকে, জনাব সত্তার, চেয়ারম্যান পিআরআই, এবং জনাব আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান র্যাপিড। আমি শুরু করছি ডক্টর সত্তার আপনার দিক থেকে। আমরা সবাই জানি যে এই দীর্ঘ 8 মাস বা 17 মাস হয়ে গেল, ধরেন 16 মাস, দেশের অর্থনীতি বেশ উত্থান পতনের মধ্যে আছে। আপনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং খুবই সচেতন নাগরিক এবং থিঙ্ক ট্যাঙ্কের একটা সভাপতি। আপনার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণটা কি? এই যে মনসুন রেভলিউশন যেটা হলো জুলাই আগস্ট 2024-এ, এটার প্রি কন্ডিশনসগুলো সেটা আমাদের দেখতে হয়। সেটা হচ্ছে যে যেই ধাক্কাটা এসেছে অর্থনীতির উপরে, রাজনীতির তো একটা চ্যালেঞ্জ এসছে, কিন্তু অর্থনীতির যে ধাক্কাটা এসছে সেটা বিরাট বিরাট ধাক্কা এসছে। সেটা হচ্ছে বিশেষ করে এটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল সেক্টরের থেকে এসছে ধাক্কাটা। এবং অর্থনীতি এমনিতেই একটু নাজুক অবস্থায় ছিল 2022 সাল থেকে, যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আরম্ভ হলো এবং একটা সাপ্লাই চেইন ক্রাইসিস হলো, পৃথিবীতে জিনিসপত্রের দাম বেড়ে গেল। বাংলাদেশে তখন একটা হিউজ ট্রেড ডেফিসিট এবং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট একেবারে রেকর্ড আনসাস্টেনেবল লেভেলে চলে গেল। সেটা একটা বিরাট ধাক্কা ছিল। কিন্তু সেই ধাক্কা সামলাতে না সামলাতে যে ঘটনাগুলো হলো সেটা হচ্ছে যে প্রচুর মিসম্যানেজমেন্ট হয়েছে, বিশেষ করে আমাদের এক্সটার্নাল সেক্টরে। এবং সেন্ট্রাল ব্যাংকের যে পলিসিগুলো ছিল, এগুলো আমাদের এক্সটার্নাল ব্যালেন্স সম্পূর্ণ একেবারে ইমব্যালেন্স, আনসাস্টেনেবল অবস্থায় চলে গেছে। বিশেষ করে এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট আমরা যেটা দেখেছি, যে এক্সচেঞ্জ রেট একটা ওই যে 86 টাকা ছিল ডলারে 2022 সালের মে পর্যন্ত, সেটাকে ধরে রাখার যে চেষ্টা চলেছিল, সেই চেষ্টাতে আমার মনে হয় আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা কমফোর্টেবল লেভেলে ছিল, সেখান থেকে প্রায় $10 বিলিয়ন ওই এক্সচেঞ্জ রেটকে ধরে রাখার জন্য চেষ্টা হয়েছে। এবং পরে যখন দেখলো যে ধরে রাখা যাচ্ছে না, তখন যে ডেপ্রিসিয়েশন হলো 30% ডেপ্রিসিয়েশন 1 বছরে হয়ে গেল। এখন যেই আমাদের এক্সচেঞ্জ রেট আছে সেটার প্রায় 40% ডেপ্রিসিয়েশন। এই যে 40% যে ডেপ্রিসিয়েশন, এটা একটা বড় শক ফর দি ইকোনমি। কেমনে? অ্যাজ ইট ইজ আমাদের মানে ইম্পোর্ট করতে হয়, আমাদের ইম্পোর্ট রিলায়েন্স আছে, আমি ডিপেন্ডেন্স বলবো না, ইম্পোর্ট রিলায়েন্স ফর ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট ইকোনমি ইজ ওকে, তবে এটা সাস্টেইনেবল হতে হবে। সো সেখানে আমাদের ইম্পোর্ট ভ্যালিউসগুলো সাংঘাতিক বেড়ে গেল। ডেপ্রিসিয়েশনের জন্যে 30-40% ইম্পোর্টের ভ্যালিউ বেড়ে গেল। তার অর্থ এই যে আমাদের যত শুল্ক আছে, শুল্ক তো আমাদের খুব উচ্চ হারে শুল্ক আছে এমনিতে, সবাই খুব, বিজনেস সেক্টর, ইনভেস্টমেন্ট সেক্টর খুব কঠিন একটা ব্যারিয়ার, এই যে ট্যারিফ ব্যারিয়ার, সেইগুলো 30-40% সব কিছুর দাম উঠে গেল। সো তার উপরে আবার আমরা দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ডের একটা প্র্যাকটিস আছে যে ইম্পোর্ট ভ্যালিউগুলো ওরা অ্যাকসেপ্ট করে না। তারা ধরে এখানে অনেক আন্ডার ইনভয়েসিং আছে, সুতরাং তারা ওরা ভ্যালিউ একটু আপলোড করে। এবং আমরা দেখেছি গত 2 বছরের ইম্পোর্টগুলোতে প্রায় 15% মতো লোডিং আছে। তার অর্থ এই যে আপনার শুল্ক বেড়ে গেল 40% আপনার ডেপ্রিসিয়েশনের কারণে, আবার ওর উপরে আবার লোডিং করলেন 15%। এই অবস্থায় আমি মাঝে মাঝে চিন্তা করি যে ব্যবসায়ী মহল কীভাবে এগুলো কোপ করে। এবং এখানেই মানে সেই যে মানে ইকোনমিক্স আমরা ডিস্টর্শন যে বলি, ট্রেড পলিসি যদি এই ধরনের হয়, ট্যারিফ পলিসি যদি এই ধরনের হয়, তাহলে যে ডিস্টর্শনটা ক্রিয়েট হয়, মিসঅ্যালোকেশন অফ রিসোর্সেস তো আছে, এটা একটা বেসিক ইকোনমিক প্রপোজিশন। কিন্তু এখানে মানে এটা টোটাল কেওটিক অবস্থা, যে কেউ ফাঁকি দিচ্ছে শুল্কতে, কেউ দিচ্ছে না, কারোর জন্যে ইম্পোর্ট ভ্যালু বেশি হচ্ছে, কারোর জন্য কম হচ্ছে। সে একটা মানে বিধিকিচ্ছির অবস্থা আমার মনে হয়। সেইখানে মানে বিজনেস সেক্টর, ইনভেস্টার্স এবং ফরেন ইনভেস্টার্স খুবই মানে
ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচ তো আসছে পার্টলি বিকজ অফ দি পলিটিক্যাল সিচুয়েশন। এই ওয়েট অ্যান্ড সিটা এখনও রয়ে গেছে বিকজ অর্থনীতিটা স্ট্যাবিলাইজ করেছে, এটা এখন বলতেই হয়। সেটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর থেকে যে ধাক্কাটা এসেছিল সেটাকে রোধ করা হয়েছে, হেমোরাজটা স্টপ করা হয়েছে। ইট ওয়াজ সর্ট অফ প্লান্ডার, মানে ইংরেজিতে আমি একটা শব্দ ব্যবহার করছি, সেটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টর আর্মাগেডন। ইট ইজ ক্যাটাস্ট্রফিক যেটা হয়েছে, সেই জিনিসটা, সেই ধসনামাটা ঠেকিয়ে দিয়েছে। কিন্তু এখন এক্সটার্নাল সেক্টরে এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি, যে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট পলিসিটা নিয়ে ব্যালেন্স অফ পেমেন্টস এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে। স্টেবল অবস্থা আছে। ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক। ব্যালেন্স অফ পেমেন্ট স্টেবল পজিশন আছে, আপনি কীভাবে দেখছেন বিষয়টা? না, প্রথমে আপনাকে ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যদি আমি ব্যালেন্স অফ পেমেন্টস দিয়ে শুরু করি, হ্যাঁ, এখানে স্ট্যাবিলিটি এসেছে, কারণ আমরা এমন একটা সময়ের মধ্যে যাচ্ছিলাম যেখানে মনে হচ্ছিল যে আমরা স্ট্যাবিলাইজেশনের পথটাকে খুব কঠিন করে ফেলেছিলাম। শুরুটা অনেকটা এভাবে হয়েছিল, যেহেতু আমাদের রিজার্ভ ফল করেছিলাম, এবং ডক্টর জাইদি স্যার নাইস করে বলেছেন যে কেন এটা শুরু হয়েছিল, যে পলিসিটা তখন নেওয়া উচিত ছিল সেই পলিসি না নিয়ে টাকার মানটাকে একটা জায়গায় ধরে রাখার চেষ্টা করা হয়েছিল, এবং তারপরে দেখা গেলো যখন ধরে রাখা যাচ্ছিল না তখন বড় মাত্রার একটা ডিভ্যালুয়েশন করা হলো। আচ্ছা, তারপরে আমি বলবো যে অর্থনীতির অন্য অনেক চড়াই উতরাই ছিল, যেটা ইন্টারিম গভর্নমেন্ট এসে সেটাকে আপাতত ট্যাকেল করার চেষ্টা করেছেন, করে একটা জায়গায় এসেছে। ব্যালেন্স পেমেন্টসের যে স্ট্যাবিলাইজেশন আমরা এখন দেখছি, এবং যার ফলে যেটা হয়েছে বিনিময় হারটা স্টেবল থাকছে। বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা মোর মার্কেট ফ্রেন্ডলি অ্যাপ্রোচ নিয়েছে বিনিময় হারটাকে স্টেবল রাখার জন্য, সেটা আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে দুটো বিষয় কাজ করেছে এই ব্যালেন্স অফ পেমেন্টসটাকে এই জায়গাটা আনার জন্য, কিন্তু এটার সঙ্গে ভালনারেবিলিটিও আছে। কাজে আমি আগে দুটো বিষয় বলবো, যে দুটো বিষয় আমাদেরকে সাহায্য করেছে ব্যালেন্স অফ পেমেন্টসটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে যেতে, তারপর আমি ঝুঁকির কথা বলবো। প্রথম বিষয়টা ছিল যে আমরা দেখেছি যে রেমিটেন্সের গতিতে একটা উল্লম্ফন হয়েছে। যে গ্রোথ আমরা দেখেছি রেমিটেন্সের ক্ষেত্রে এটা অত্যন্ত আশাব্যঞ্জক ছিল। তার মানে কি এই যে বাংলাদেশ থেকে অতিরিক্ত অনেক বেশি লোক গিয়েছে বাইরে কাজ করতে এবং যার ফলে রেমিটেন্স এসেছে বেশি, সেটা কিন্তু না। রেমিটেন্সের ফ্লো বেড়েছে ইনফর্মাল চ্যানেল থেকে ফর্মাল চ্যানেলে এসেছে, যার ফলে আমরা সেখানে গতি দেখেছি, এবং সেটা সাহায্য করেছে আমাদেরকে কিন্তু ওই ব্যালেন্স অফ পেমেন্টসটাকে খানিকটা স্টেবল করার জন্য। এখন কেন রেমিটেন্স ইনফর্মাল চ্যানেল থেকে ফর্মাল চ্যানেলে আসলো, এটার প্রধান কারণ হচ্ছে দুটো। একটি কারণ হচ্ছে ওই সময় ওই জুলাই আন্দোলনের সময় অনেক কিন্তু আমরা জানি যে প্রবাসী শ্রমিক ভাই বোনরা তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, তারা মোটিভেটেড হয়েছেন দেশকে সাহায্য করার জন্য, সেটা একটা দিক ছিল। দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখলাম এখন কিন্তু ইনফর্মাল চ্যানেলে ওই চাহিদাটা, ডলারের চাহিদাটা কিন্তু কমেছে, এবং সেটার জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেক দেশ কিন্তু ভিসা আগে যেভাবে দিচ্ছিল তারা সেভাবে দিচ্ছে না। তো ভ্রমণে যদি গতি না থাকাতে যেটা হয়েছে, ইনফর্মাল চ্যানেলে কিন্তু ওই ডিমান্ডটা কমে গেছে। আপনি দেখেন আগে যে পরিমাণ লোক ইন্ডিয়া যেত চিকিৎসার জন্যে, ট্যুরিজমের জন্যে, এমনকি শিক্ষার জন্য, সেটা কিন্তু এখন অনেক কমে এসেছে। ফলে ওই ইনফর্মাল সেক্টরে আমরা কিন্তু ডিমান্ডটা দেখছি না। এটার সঙ্গে আরও যোগ হয়েছে কিছু তো বাণিজ্য তো আমাদের ইনফর্মাল চ্যানেলে হয়, সেটাও কিন্তু আমরা দেখেছি যে সাম্প্রতিক সময় অনেক কিন্তু কমে এসেছে, বিভিন্ন রকমের প্রবণতা আছে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ইনফর্মাল সেক্টরের চাহিদা কমেছে, এটাও আমাদেরকে সাহায্য করেছে যে ব্যালেন্স অফ পেমেন্টসে স্টেবিলিটি ফিরে আনার ক্ষেত্রে। এই দুটো কারণ। এখন আমি আপনাকে ঝুঁকিটা বলি, যেটাকে আমি মনে করি যে একটা ঝুঁকি আছে। যেহেতু আমরা এখন ইনফ্লেশনারি ট্রেন্ডটাকে মোকাবেলার চেষ্টা করছি, উচ্চ আমাদের মূল্যস্ফীতি, সেটাকে ট্যাকেল করার জন্য বাংলাদেশ ব্যাংক কী করেছে, সুদের হারটাকে বাড়িয়েছে। সুদের হার বাড়ানো মানে হচ্ছে ব্যবসায়ীরা যে পরিমাণ বিনিয়োগ করতে চায় সেখানে ভাটা পড়েছে। তার মানে তারা কিন্তু সেই পরিমাণ ক্যাপিটাল গুডস বলেন বা র ম্যাটেরিয়াল, সেটা কিন্তু আমদানি হচ্ছে না। কাজে আমদানি কিন্তু যথেষ্ট পরিমাণে এখন ডিপ্রেসড অবস্থায় আছে, সংকুচিত অবস্থায় কিন্তু আমদানি আছে। এখন যদি ইকোনমি যদি রিকভার করা যখন শুরু করবে, তখন দুটো ঘটনা ঘটবে। ইকোনমি যদি রিকভার করা শুরু করলে তাহলে কিন্তু আমার ওই মেশিনপত্র বা র ম্যাটেরিয়ালসের আমদানি কিন্তু চাহিদা বাড়বে। আবার অ্যাট দ্য সেম টাইম যদি ইকোনমিতে প্রাণ ফিরে আসে, আমরা দেখতে হয়তো পারবো যে ইনফর্মাল চ্যানেলেও কিন্তু আবার গতি বাড়বে, মানুষজন বেশি ভ্রমণ করতে চাইবে। যদি আরও ভিসা শিথিল করা হয়, রেস্ট্রিকশন শিথিল করা হলে আমরা দেখব চাহিদা বাড়তে পারে। তখন প্রশ্ন দাঁড়াবে যে এখন যে আমরা গতি দেখছি ফর্মাল চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স আসছে, সেই গতি বাংলাদেশ আমরা ধরে রাখতে পারবো কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আমরা আবার
ওই চাপের মধ্যে পড়ব। যেটুকু আমাদের এখন রিজার্ভ বেড়েছে, এটা হ্যাঁ রিজার্ভ যে পড়ে যাচ্ছে সেটাকে থামিয়ে আমরা একটু উপরের দিকে যাওয়ার শুরু করেছে, কিন্তু এটাকে আরও কনসলিডেট করতে হবে। এইটা এখানে বসে থাকলে হবে না, আরও সুসংহত করতে হবে, আরও বাড়াতে হবে, কিন্তু সামনের দিনে একটা চ্যালেঞ্জ আছে। ধন্যবাদ আপনাকে। ডক্টর জাহিদ সাত্তার, আমরা জানি অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট, এবং এটা নিয়ে এই সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, অনেক বড় চেষ্টা করেছে। এই বিষয়গুলো যদি আপনি একটা টোটাল বাস্কেটে নিয়ে আসেন, যে আসলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কতটুকু সার্থকতা দেখাতে পেরেছি এই সময়ের মধ্যে। খুব ভালো প্রশ্ন এটা। এটা এখন সবাই মানে বিজনেস সেক্টর, ইকোনমি, মানে এই একটা প্রশ্ন বারবারই যাচ্ছে। অর্থনীতি তো স্থিতিশীলতা একটা এসে গেছে, একটা লো লেভেল অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, যেটাকে বলে লো লেভেল অফ গ্রোথ। কিন্তু তাতে কি ইনভেস্টররা কি এগিয়ে আসছে, ডোমেস্টিক এবং বৈদেশিক? সেখানে বৈদেশিক ক্ষেত্রে, ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আই থিঙ্ক উই হ্যাভ ভেরি গুড লিডারশিপ। 1.5 বছরের জন্য হলেও বিডার চিফ যিনি আছেন, উনি হি হ্যাজ displayed a lot of energy, a lot of proactivity to get foreign investors interested and also committed. So এখানে দুইটা সমস্যা আছে। একটা তো হচ্ছে they're all একটা wait and see attitude, কিন্তু ডোমেস্টিক as well as foreign investors যারা আছে তারা দেখবে যে ভাই ইলেকশনটা হোক, তারপরে আমরা আসবো। কিন্তু আরেকটা জিনিস যেটা আছে যে আমরা আমার মনে হয় আমরা মানে বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি, কিন্তু বরযাত্রী তো আসছে না, এই একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি। সো এখন এই বরযাত্রী আসার জন্যে কিছু ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের যে আন্তর্জাতিক লেনদেনের যে পলিসিগুলো আছে, বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যর পলিসি, এইটা কিন্তু অত্যন্ত রেস্ট্রিক্টিভ পলিসি। আমাদের রেডিমেড গার্মেন্ট সেক্টরের জন্য আমরা একটা খুব ভালো ব্যবস্থা করে দিয়েছি, একটা গ্রিন চ্যানেল এবং একটা ফ্রি ট্রেড চ্যানেল করে দিয়েছি, খুব ভালো এবং ভেরি সাকসেসফুল। কিন্তু আমরা ওই পলিসিটাকে আর অন্য কোথাও কাজে লাগাচ্ছি না। আমরা ওই পলিসিটা রেডিমেড গার্মেন্টের জন্য দিয়ে আমরা, এর ফলে হচ্ছে কি ফরেন ইনভেস্টার্সরা যখন এখানে বিনিয়োগ করতে চায়, তারা যখন আমাদের বাণিজ্য নীতিটা দেখে, সেই নীতিতে তারা খুব এনকারেজ ফিল করে না। ফরেন ইনভেস্টমেন্ট রেস্ট্রিকটিভ ট্রেড রেজিম এবং হাই ট্যারিফ ট্রেড রেজিমে ফরেন ইনভেস্টমেন্ট আসে না। সো বাংলাদেশের একটা বড় ইয়ে হচ্ছে, কারণ আমাদের আশেপাশে যখন দেখি পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া তো আছেই, তারপরে এমনকি মায়ানমারের ফরেন ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে। তো বাংলাদেশ অ্যাট্রাক্ট করতে পারছে না কেন? মানে 1% অফ জিডিপি, দিস ইজ ভেরি লো, ভেরি লো, মানে এটা নেগলিজেবল বলতে গেলে। ফরেন ইনভেস্টার শুড বি কামিং ইন টু বাংলাদেশ। বাংলাদেশের প্রসপেক্টসটা তারা যদি দেখে, তারা দেখেছে, তারা মনে করে যে দিস ইকোনমি হ্যাজ পোটেনশিয়াল। অ্যান্ড এই যে 4% গ্রোথ ইজ নট বাংলাদেশের নর্মাল গ্রোথ ট্র্যাজেক্টরি, এটা দিস ইজ এ ভেরি লো গ্রোথ। বাংলাদেশের পোটেনশিয়াল গ্রোথ 7-8% আছে। সো ওইটা ফরেন ইনভেস্টররা বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জেনেছে, কিন্তু এখন এই যে গত 1.5 বছরে তারা দে আর জাস্ট অ্যাসেসিং যে ভাই এই সিচুয়েশনটা একটা দিকে যাচ্ছে কিনা, এবং দিস ইলেকশনের অ্যানাউন্সমেন্টটা আই থিঙ্ক উইল হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট অন ফরেন ইনভেস্টার্স ফর দ্য মিডিয়াম টু লং টার্ম। এবং এটা আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্ট সবচেয়ে বড় গিফট হবে টু দিস কান্ট্রি অ্যান্ড ইটস পিপল, giving a free and fair election. আমার মনে হয় it has not only political implication, it has very significant economic implications. আপনাকে ধন্যবাদ। ডক্টর আব্দুর রাজ্জাক, আমরা দেখেছি ইনভেস্টমেন্টের অনেক প্রতিশ্রুতি আছে, হবে, হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি বন্দরগুলো, আমাদের বন্দরগুলো ইতিমধ্যে বিদেশি দেশে চুক্তি হয়েছে, যাবে। এই যে বন্দরগুলো দেওয়ার ব্যাপারে এখানে তো একটা ইনভেস্টমেন্ট হচ্ছে। এখানে সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এবং সংকট মোচনে এগুলো কী ধরনের আসলে বাস্তব ভিত্তিক অবদান রাখতে পারবে? হ্যাঁ, প্রথমে দেখুন, বিদেশি বিনিয়োগের আসলে কোনো বিকল্প নাই। বিশেষ করে আমরা যদি দ্রুত গতিতে আমাদের প্রবৃদ্ধি বড় করতে চাই। আর সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আমরা যে বলি আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হচ্ছে না, সেখানে আমাদের পলিসি ফ্যাক্টর আছে। ডক্টর জাহিদ সাত্তার চমৎকার করে বলেছেন, ট্রেড পলিসি ইস্যুজ আছে। কিন্তু যেসব দেশ খুব দ্রুত
তারা তাদের রপ্তানির বৈচিত্র্যকরণ আনতে পেরেছে পৃথিবীতে, তারা সবাই করেছে হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে। দেখেন আমরা আমাদের দেশে এখানে যত ভালোই জুতা তৈরি করি না কেন, প্লাস্টিকের গুডস তৈরি করি না কেন, আমরা যদি বিদেশের মার্কেট না জানি, বিদেশে এগুলো যদি বিক্রি করার যদি আমাদের ব্যবস্থাপাতি না থাকে, তাহলে কিন্তু আমাদের পক্ষে সরাসরি যে সেটা বিক্রি করা সম্ভব না। আমরা এই জন্যে বলি যে রপ্তানির ক্ষেত্রে গ্লোবাল ভ্যালু চেনকে আমাদেরকে ফলো করতে হবে। সেখানে কতগুলো ধাপ আছে। রিসার্চ একটা জায়গা হতে পারে। রিসার্চ কারা করবে? যে দেশে কনজিউমাররা কী চায়, এটা ইউরোপে কী চায়, আমেরিকায় কী চায়, ওরাও অনেক ভালো জানতে পারে। কাজে গবেষণাগুলো ওখানে হয়। গবেষণাগুলো করার পরে ম্যানুফ্যাকচারিংটাকে আরেকটা দেশে করা হয়। আমরা ম্যানুফ্যাকচারিংয়ে ঢুকতে চাই। দেখেন ম্যানুফ্যাকচারিং করার পরে সার্ভিস সেক্টরের রোল হয়ে যে খুব ইম্পর্ট্যান্ট, যে লজিস্টিক্স, যেটাকে প্রথমে নিয়ে যাওয়া, তারপরে ওইসব দেশের স্টোরে বিক্রি করা। খেয়াল করে ওখানে কিন্তু শেষ না, বিক্রি হলেই শেষ কিন্তু না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে তারা কিন্তু কনজিউমাররা 21 থেকে 28 দিন পর্যন্ত, আপনি জানেন, সেই দ্রব্য কিন্তু ফেরত দিতে পারে কোনো কারণ দেখানো ছাড়াই। কাজে সেগুলোকে আবার নিয়ে এসে সংরক্ষণ করা বা এটার ব্যবস্থা করা, এটাও কিন্তু সেবা ক্ষেত্রে বড় একটা কিন্তু চাপ। তো সুতরাং আমি বাংলাদেশে বসে খালি প্রোডাকশন করলে যে আমার জিনিস বিক্রি হয়ে যাবে, সেটার কিন্তু কোনো কারণ নাই। সো এই জন্য আমি মনে করি যে বিদেশি বিনিয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ বিদেশি বিনিয়োগ যারা নিয়ে আসেন তারা পুরো চেইনটা চিন্তা করেন, যে এখানে প্রোডাকশন হবে, তারপরে এটাকে বিভিন্ন দেশে বিক্রি করতে হবে, এটার দায়িত্ব ওনারা নেয়, এটার দরকার আছে। দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে, দেখেন বিদেশি বিনিয়োগ কেন দরকার। বিদেশি বিনিয়োগকারীরা যেসব থাকেন, আপনি জানেন মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, সারা বিশ্বে যে রপ্তানি বাণিজ্য হয় তার 65 থেকে 70% হচ্ছে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন তারা করে থাকেন। তো মাল্টি ন্যাশনাল কর্পোরেশনসরা তাদেরকে চমৎকার বার্গেনিং পাওয়ার থাকে, তারা যে কোনো পণ্যের দাম কিন্তু বেশি চাইতে পারেন, যেটা আমাদের লোকাল ইনভেস্টরদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত দূর হয়ে পড়ে। আপনি দেখেন গার্মেন্টসের যদি খোঁজখবর নেন, তারা কিন্তু সবসময় কমপ্লেন করে যে আমাদেরকে ভালো দাম দিচ্ছে না। কারণ কি? কারণ আমাদের তো এটা লোকালি এটাকে প্রডিউস করা হচ্ছে। আপনি দেখেন ভিয়েতনামের ক্ষেত্রে বা ক্যাম্বোডিয়ার ক্ষেত্রে কোনো সময় শুনেছেন ওখানে গার্মেন্ট ম্যানুফ্যাকচারার বলছে তারা ভালো দাম পাচ্ছে না? তারা কিন্তু ভালো দাম পাচ্ছে, আর আমরা সবচেয়ে কম দাম পাচ্ছি। কাজে এখানেও যদি আমাদের বিদেশি বিনিয়োগ থাকতো, আমরা কিন্তু দামের ক্ষেত্রে আমরা লাভবান হতে পারতাম। হ্যাঁ, তো সুতরাং বিনিয়োগের কোনো বিকল্প নাই। যে আর বিদেশি বিনিয়োগ মানে মনে করেন তারা শুধু তো পুঁজি নিয়ে আসে না, তারা এটার সঙ্গে টেকনোলজি নিয়ে আসবে, তারা বেটার ম্যানেজমেন্ট নিয়ে আসে। এগুলো আমাদের কিন্তু সামনের দিনে চিন্তা করতে হবে। প্লাস এটার সঙ্গে দেখুন, এখন কেন বিনিয়োগ হচ্ছে না সেটা তো লম্বা ঘেরে আমরা অনেক জানি। আমি মনে করি জিনিসটাকে দুই রকমভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে লং টার্ম স্ট্রাকচারাল ফ্যাক্টরস, কাঠামোগত সমস্যা, যেটা আমরা কোনো সময় আসলে ওভারকাম করতে পারি না। রাস্তাঘাট ঠিক নাই, বন্দর অব্যবস্থাপনা, ঘুষ দুর্নীতি, কস্ট অফ ডুইং বিজনেস, হ্যাঁ, লজিস্টিক্স, ঢাকা চিটাঙে এই মালামাল টানতে যে পরিমাণ সময় লাগে, তাতে হয় কি স্পিড টু মার্কেট বলে একটা কথা আছে। খালি যে কস্টের উপরে ডিপেন্ড করে যে কম্পিটিটিভনেস, ওই দিন চলে গেছে। এখন স্পিড টু মার্কেট, আমি দ্রুত দিতে পারি কিনা, সেটা ওই ফ্যাক্টরটা চিন্তা করলে আমাদের দেশের যে লজিস্টিক্সের যে অবস্থা, তাতে সত্যিকার অর্থে কম্পিটিটিভ থাকাটা উইল বি ভেরি ডিফিকাল্ট। তো এইসব কারণ যেমন একটা আছে স্ট্রাকচারাল কাঠামো, যার ফলে আসে না। এটার সঙ্গে এখন নতুন টেনশন যোগ হয়েছে, যেটাকে আমরা বলতে পারি যে শর্ট টার্ম বা আমাদের ইমিডিয়েট যে ইস্যু। তার মধ্যে একটা ছিল যে আমরা দেখেছি ওই সরকারের পতনের পরে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটা। তারপরে দেখেন যখন আপনি বেশি আলোচনা করেন যে বাংলাদেশের রিজার্ভ ক্রাইসিস আছে, তখন মনে রাখতে হবে এইটা বিদেশি বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ভয় পায়। কারণ যিনি বিনিয়োগ করবেন তার উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগ করে সেখান থেকে যেন লভ্যাংশটা উনি সহজে ফেরত নিয়ে যেতে পারেন। যেসব দেশের রিজার্ভ ক্রাইসিস থাকে সেখানে বিদেশি বিনিয়োগকারীরা মনে করেন যে তাহলে আমি আমার লাভ আমি ফিরিয়ে আনতে পারবো না। এখন আমরা সেই প্রবলেমের মধ্যে আমরা পড়েছি খানিকটা। তারপরে দেখেন বিনিময় হারের স্টেবল থাকবে কিনা ওভার টাইম, সেটাও বিনিয়োগকারীরা চিন্তা করেন। এবং আমরা এখন এটাকে স্টেবল একটা পর্যায়ে রাখতে পেরেছেন, কিন্তু যারা এটাকে ভালো করে পরীক্ষা করছেন তারা মনে করছেন যে মেবি সেখানেও খানিকটা ঝুঁকি আছে। আর এইগুলো সবগুলোর সঙ্গে এখন নতুন মাত্রায় যোগ হয়েছে যে যারা ওই র্যাঙ্কিং করেন, যে মুডিজ থেকে আরম্ভ করে ফিচ, এরা যে র্যাঙ্কিংটা করছেন, এই র্যাঙ্কিং যদি আমাদেরকে নিচে নামিয়ে দিলে সারা বিশ্বে বিনিয়োগকারীদের জন্য ওইটাই সবচেয়ে বড় সিগন্যাল। আচ্ছা, আমি আপনার কাছে আসবো, এই যে র্যাঙ্কিংটা গুরুত্বপূর্ণ। ডক্টর জাহিদ সাত্তার, খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের দেশে অনেক মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে এবং এই মেগা প্রজেক্টের ইতিবাচক নেতিবাচক দুইটা দিকে আছে। এই যে সংকটটা, এই সংকট তো ইলেকশনের পরও কন্টিনিউ করবে। আমি আপনার কাছে একটা ফোরকাস্টিং চাচ্ছি, এটা যে সামনে মেগা প্রজেক্ট সম্পর্কে বাংলাদেশ চিন্তা আপনার কেমন? এটা মেগা প্রজেক্ট তো আমাদের তো হিউজ ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিট আছে। বাংলাদেশ, উই আর লিভিং ইন দ্য 21st সেঞ্চুরি। এখন 21st সেঞ্চুরি বাংলাদেশ, এটা তো
1970s বাংলাদেশ না। 21st সেঞ্চুরিতে যত ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, মানে ফিজিক্যাল, তারপরে এখানে সফট ইনফ্রাস্ট্রাকচার আছে, হার্ড ইনফ্রাস্ট্রাকচার আছে, এইগুলোতে প্রচুর ইনভেস্টমেন্ট দরকার আছে। অ্যান্ড বাংলাদেশের যে সেভিংস ইনভেস্টমেন্ট রেশিও আছে, বাংলাদেশের domestic savings is just not enough to finance all these infrastructure investments. So, এখানে you need foreign investment, you need multilateral credit, যেটা আমরা নিয়ে এসেছি। আমরা এ পর্যন্ত আমরা যে মাল্টিল্যাটারাল লোনসগুলো নিয়েছি গত 50 বছর প্লাস, এইগুলো কিন্তু আমার ব্যক্তিগত যেটুকু আমি দেখেছি, we have made good use of it. কারণ আমাদের যেখানে ছিল 6.5% অফ জিডিপি 1970s-এ মাল্টিল্যাটারাল এইড বলতাম, এখন আর এইড বলা যায় না, ইট ইজ মাল্টিল্যাটারাল ক্রেডিট। সো এখন সেখানে 2%-এর নিচে নেমে এসছে। সো দ্যাট শোজ দ্যাট দিস ইকোনমি হ্যাজ বিন জেনারেটিং এনাফ রিসোর্সেস নট টু বি রিলায়েন্ট অন ফরেন লোনস। তবে এখন মানে আমাদের তো সামনে এলডিসি গ্র্যাজুয়েশন আছে, এখনই আমাদের ইকোনমির যে অবস্থা, মানে পার ক্যাপিটা ইনকাম যে লেভেলে গেছে, জিডিপি সাইজ যেখানে $460 বিলিয়ন এবং $500 বিলিয়ন তো 1-2 বছরেই হয়ে যাবে। সো এই অবস্থায় আমাদের বাইরে থেকে ডেট নিতে, কস্ট অফ ডেট ইজ গোয়িং টু রাইজ, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। কিন্তু আমাদের এক্সটার্নাল ডেট এখন পর্যন্ত মানে একটা সাস্টেইনেবল লেভেলে আছে। ডেট সার্ভিসিং ক্যাপাসিটি আমাদের এখন অনেক ভালো আছে। এটা ডেট সার্ভিসিং বাড়ছে ঠিকই, ইট কুড বি রাইজিং বাই বাট অ্যাজ এ পার্সেন্টেজ অফ ফরেন এক্সচেঞ্জ আর্নিং, আমাদের ফরেন এক্সচেঞ্জ আপনি গত 2020 ফিজিক্যাল ইয়ার 2025-এর ফরেন এক্সচেঞ্জ আর্নিং আপনাকে সোজা দেখিয়ে দিচ্ছি। ইটস অ্যাবাউট $50 বিলিয়ন আমরা এক্সপোর্ট থেকে পেয়েছি, 30 বিলিয়ন ইয়ে থেকে রেমিটেন্স থেকে পেয়েছি, দ্যাটস $80 বিলিয়ন অফ ফরেন এক্সচেঞ্জ আর্নিং। এবং আগামী বছরে ওইটা $90 বিলিয়ন যাবে। $90 billion plus another $10 billion coming from multilateral IMF, World Bank, ADB মিলে। We have $100 billion of foreign exchange earnings. এখানে আমাদের debt repayment কিছু বাড়বে, but we have to remain within a sustainable level. And to remain within a sustainable level, একটা strategy কি, your debt should not rise faster than your GDP growth. থ্যাংক ইউ। সর্বশেষ প্রশ্নটা আপনার কাছে, এই যে গ্র্যাজুয়েশন হবে 2026 সালে, উন্নত বিশ্বের দিকে আমরা যাচ্ছি, এই বিষয়টাকে আপনি কতটুকু আশাবাদী যে আমরা আসলে কি পৌঁছতে পারবো, জাম দিতে পারবো? প্রথমে দেখুন, গ্র্যাজুয়েশন হওয়াটা মানে যে একটা দেশ উন্নত হয়ে যাবে সেটা না। গ্র্যাজুয়েশন হচ্ছে আমরা একটা গরিব ক্লাবের মেম্বার। যেহেতু আমাদেরকে গরিব ক্লাবে রাখা হয়েছে, আমরা সেখানে অতিরিক্ত সুযোগ সুবিধা পাই। কিন্তু কথা ছিল যে ওই ক্লাবে সারা জীবন কেউ থাকবে না, আস্তে আস্তে উন্নতি হবে এবং সেই ক্লাব ছেড়ে দিবে, তখন এই সুবিধাগুলো তাকে দেওয়া হবে না। কারণ প্রবলেম আমাদের হচ্ছে আমরা এমন একটা সিস্টেম তৈরি করে ফেলেছি যেখানে আমাদের রপ্তানির সিংহভাগ এখন ওই ক্লাবে থাকার যে সুবিধা ছিল, যে পৃথিবীর বিভিন্ন দেশে শুল্কমুক্ত সুবিধা পাবে, সেটার উপরে আমরা নির্ভর করি। প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ওই সুবিধা না পাই, তাহলে রপ্তানির ক্ষেত্রে আমরা আমাদের সক্ষমতা ধরে রাখতে পারবো কিনা সেটা। তো সেক্ষেত্রে দেখেন কতগুলা জিনিস আছে। একটা হচ্ছে যে এইখান থেকে বের হয়ে যাওয়া মানে যে আমাদের সব সুবিধা বন্ধ হয়ে যাবে, সেটাও কিন্তু না। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে যে বাংলাদেশ বের হয়ে যাওয়ার পর অতিরিক্ত 3 বছর সুবিধা পাবে। ইউকে বলেছে এই সুবিধা অব্যাহত থাকবে। অস্ট্রেলিয়া বলেছে অব্যাহত থাকবে। কানাডা বলছে অতিরিক্ত 3 বছর দিবে। এখন জাপানও বলেছে তারা অতিরিক্ত 3 বছর দিবে। তো শুধু আপনার কথা যদি আমি বলতে চাই, প্রথম ইস্যুটা হচ্ছে আমরা হয়তো ইমিডিয়েটলি বড় মাত্রার কোনো আমি সংকটে পড়বে এটা আমি মনে করি না, 1 নম্বর। এটা আমার ব্যক্তিগত অভিমত। তারপরে দ্বিতীয় ব্যাপারটা আমি বলবো, কিন্তু যদি আমরা কোনো সংকটে না পড়ি, এলডিসি গ্র্যাজুয়েশন মানেই কি আমরা সাথে সাথে উন্নত বিশ্বে কিছু হয়ে যেতে পারবো? সেটা না। আমাদের সমস্যা, রাস্তাঘাট চলছে না, এখানে অবরুদ্ধ হয়ে আছে, ব্রিজ না ঠিকমতো, আমরা ঘুষ দুর্নীতি, এইসব প্রবলেম তো আমাদের সঙ্গে থেকেই যাচ্ছে। সুতরাং এলডিসি গ্র্যাজুয়েশন একটা নতুন মাত্রার চ্যালেঞ্জ যোগ করছে, কিন্তু আমাদের জন্য মূল চ্যালেঞ্জ হচ্ছে ওই যে আমরা যে সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলাম। তো কাজে এলডিসি গ্র্যাজুয়েশন একটা উপায় হতে পারতো, যেহেতু এটা একটা ট্রিগার আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ঘটনা ঘটতে যাচ্ছে, এখন আমাদের খানিকটা সক্ষমতা কমবে, এইটাকে সুযোগ হিসাবে চিন্তা করে যদি আমরা আগের দিনের কাঠামোগত প্রবলেমগুলো দূর করতে পারতাম,
তাহলে দেখতেন যে ওভারঅল হয়তো আমরা আমাদের ইকোনমি ভালো করি। আপনাকে ধন্যবাদ ডক্টর সাইদ সাত্তার, আপনাকে ধন্যবাদ ডক্টর আপনাকেও আব্দুল রাজ্জাক, ধন্যবাদ। আপনাদের আলাপ আলোচনা সুন্দর। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম দুজন আন্তর্জাতিক মানসম্পন্ন অর্থনীতিবিদের বক্তব্য বাংলাদেশ সম্পর্কে, বিশেষ করে সংকট উত্তরণটা কীভাবে করতে পারি। তারা তাদের বক্তব্য রেখেছে, এটা তার নিজস্ব ব্যাপার, এবং আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদের ব্যাপার। আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র বিষয়টি তুলে ধরা। দেখা হবে আগামীতে কোনো এক সময়। ধন্যবাদ।